মাউন্ট এভারেস্ট ইজ এ পার্ট অফ মাই 7 সামিটস এক্সপিডিশন প্ল্যান। মাউন্ট এভারেস্ট যে পুরোটা সবাই যে জিজ্ঞেস করে এতটা কস্টলি কেন, প্রত্যেকটা স্টেপে স্টেপে টাকা ইনভলভ। তো তোমাদের গ্রুপে তো মোটামুটি 8 জন ছিল বলে, 8 জন সবাই কমপ্লিট করতে পেরেছে? তো না, একজন ব্যাকআউট করে গিয়েছিল। পাহাড়ের উপরে উঠলে তারপর কি দেখলে? সবকিছুই নিচে। যদি একটা ফ্লাইট দেখা যায়, কারণ অবভিয়াসলি সেই লেভেল দিয়ে একটা ফ্লাইট ট্রাভেল করে, এয়ারপোর্ট থেকে ওয়াইফাই কার্ড পাওয়া যায়, এক একটা কার্ডের দাম 1000 NPR। আমি টোটাল খরচা আমার এই সাইক্লিং জার্নি ইনভলভ করে আমার মোটামুটি 27 to 28 খরচা, ল্যাক্স খরচা হয়েছে। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমার স্টুডিওতে যিনি বসে রয়েছেন তিনি ত্রিপুরার সোনার ছেলে অরিত্র রয়। তার কি আর কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন রয়েছে? ত্রিপুরা থেকে প্রথম পার্সন যে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করে এসেছে, কি অরিত্র, তাই তো? নিশ্চয়ই। আমি জানি তুমি আসার পর থেকে খুব ব্যস্ত এবং বিভিন্ন জায়গায় অনেক রকমের ইন্টারভিউ দিচ্ছ, কথাবার্তা বলছো, এবং সবাই হয়তো তোমাকে সেই প্রশ্নটা জিজ্ঞেস করছে যে হাউ আর ইউ ফিলিং। আমি চাইবো তুমি আমাকেই প্রশ্নটা জিজ্ঞেস করো, হাউ আই এম ফিলিং রাইট নাও, বিকজ আমি তো পুরো ডিটেলসটা জানি না, কিন্তু তুমি যখন থেকে তোমার ট্র্যাকিংটা স্টার্ট হয়েছে, সামিটের জন্য তুমি যাচ্ছ, রেগুলার আমরা আপডেট দেখতে পাচ্ছিলাম। তার মধ্যে যখন 3 থেকে 4 এর যে টাইমটা থাকে, ওই টাইমের মধ্যে বেশ অনেকটা সময় তোমার কোনো আপডেট ছিল না, এবং আমি রীতিমতো একটু টেনসড হয়ে গিয়েছিলাম যে কেন মানে আসছে না, কোনো প্রবলেম হলো কিনা, কিছু হলো কিনা। আমি হোয়াটসঅ্যাপেও তোমাকে টেক্সট করার চেষ্টা করছি, বাট নেটওয়ার্কের কানেক্টিভিটি মেবি হয়তো ছিল না। তার মধ্যে দিয়ে খুব একটা দুঃখজনক খবর পেয়েছিলাম কোনো একটা গ্রুপের মধ্যে, ফেসবুকের গ্রুপের মধ্যে, যে কোনো একজন পর্বতারোহী এই বছর সামিটের সময় মারা গেছেন। তারপরে তো জেনারেলি একটা টেনশন হতেই থাকে। অ্যান্ড তার 2 দিন পর যখন ছবিটা আসলো ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে যখন জানাজানি হলো, অ্যাকচুয়ালি আই ওয়াজ ক্রাইং। আর আমার কাছে মনে হয়েছে যে এটা শুধুমাত্র তোমার ড্রিম নয়, বোধহয় আমাদের আশেপাশে যতগুলো মানুষ তোমাকে খুব ভালোবাসে তাদের প্রত্যেকের স্বপ্নকে তুমি পূরণ করেছো, এটা শুধুমাত্র তোমার নিজের স্বপ্ন ছিল না। এবার ওভার টু ইউ। আমি আর আজকে কোনো কথা বলবো না, এবার শুধুমাত্র তোমার কথা হবে আজকে। আমি যদি জার্নি ফার্স্ট থেকে স্টার্ট করতে যাই, একদম, তো আমি জার্নি স্টার্ট করেছিলাম 16th মার্চ সাইক্লিং দিয়ে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে সাইক্লিং কেন আবার, মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনটাই তো খুব টাফ। মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব ইন্ডিয়া থেকে বেশ কয়েকজনই করেছে, নাম্বার ফিগারটা ক্লোজ টু 400-500। নর্থ ইস্ট থেকেও বেশ কিছুজন করেছে, বাট ফিগারটা অনেকটাই লো, 17-19, যার মধ্যে অরুণাচল থেকে আর আসাম থেকেই বেশিরভাগ পার্সেন্টেজটা, ত্রিপুরা থেকে তো কেউ ছিলই না। তো আমার মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করাই আমার ড্রিম ছিল না কখনোই, বা এখনও ড্রিম না। মাউন্ট এভারেস্ট ইজ এ পার্ট অফ মাই 7 সামিটস এক্সপিডিশন প্ল্যান, যেটা সবসময় আমি বলে আসছি। তো 7 সামিটসের মধ্যে আমি আগে কিলিমাঞ্জারো করেছি, আফ্রিকার হাইয়েস্ট পিক এলব্রাস করেছি। তো মাউন্ট এভারেস্ট নিয়ে তারপর যখন রিসার্চ স্টার্ট হলো, ট্রেনিং করলাম, তো মানে আমি নিজেকে যখন অ্যাসেস করলাম তখন বুঝতে পারলাম যে না, এবার আমি মাউন্ট এভারেস্টের দিকে পা বাড়াতে পারি। তো বাট হ্যাঁ, কেন সাইক্লিং? তো ভাবলাম এক্সপিডিশনটাকে আমি একটু ইউনিক বানাবো, রাইট, যেটা নাকি ইন্ডিয়া থেকেও কেউ এখনও প্ল্যান করেনি বা এক্সিকিউট করা হয়নি এখনও। যেহেতু আমি ট্রায়াথলন আগের থেকে করতাম, ট্রায়াথলনের জন্য আমার প্রিপারেশন ছিল আগের থেকেই। তো সুইমিং ট্রায়াথলনের একটা পার্ট, বাট সুইমিং অবভিয়াসলি এক্সপিডিশনে অ্যাড করা সম্ভব না। তো আমি ভাবলাম যে লেটস অ্যাড সাইক্লিং অ্যান্ড এ ম্যারাথন, ট্রাই টু অ্যাড, দেখা যাক ডেট ম্যাচ হয় কি না, অ্যান্ড সেরকম কিছু ইভেন্ট আছে কি না সেই টাইমে। তো সাইক্লিংয়ের অবভিয়াসলি কিছু ইভেন্ট ছিল না, তো আই থট যে সাইক্লিং আমি নিজেই করব, কারণ এটা করলে একটা মেসেজও আই ক্যান পাস টু দ্য কমন পিপল। অ্যান্ড এখন সাইক্লিং ইজ বুমিং ইন মাই স্টেট, ত্রিপুরা, আগরতলা। দুটো সাইক্লিংয়ের গ্রুপ আছে, ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার্স অ্যান্ড আগরতলা সাইক্লোহলিক্স। সো ইউথ আর ভেরি মাচ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইট, অ্যান্ড গভর্নমেন্টেরও পুশ আছে। তো আই ক্যান পাস অন এ মেসেজ টু দ্যাম যে ইউজ সাইকেল অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু রিডিউস কার্বন ফুটপ্রিন্ট। তো সেটা একটা কারণ ছিল, মোটিভ ছিল, অ্যান্ড প্লাস অবভিয়াসলি টু মেক ইট মোর টাফ এন্ডিউরেন্স স্পোর্ট, এটা তো একটা মোটিভ ছিল। তো সাইক্লিং অ্যাড করলাম, ডিস্টেন্স রুট বার করা হলো, ক্লোজ টু 1300-1400 কিলোমিটার, 1300 হয়ে উঠছে, 1300 থেকে একটু বেশি। এখান থেকে আমবাসা, ধর্মনগর, বদরপুর, লাড্রিমবাই, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি হয়ে, শিলিগুড়ির থেকে তারপর কাকারভিটা একটা বর্ডার ইন্ডিয়া নেপালের, ওখান থেকে ঢুকলাম। ফার্স্ট স্টপ নেপালে ছিল ইতাহারি টু গাইঘাট টু ওখালডুঙ্গা, ঘুরমি টু ওখালডুঙ্গা টু ফাপলু, আমার
3 উইকসের একটা জার্নি ছিল, আচ্ছা 1300 কিলোমিটার। তো 3 উইকস এমন না যে আমি ডেইলি সাইকেল করেছি, আমার প্ল্যানটা সেরকমই ছিল যে 2-3 দিন সাইকেল করবো, একদিন রেস্ট থাকবে। আচ্ছা আচ্ছা তো ক্লোজ টু 14 days অফ সাইক্লিং ডেইস, আর বাকি 6-7 দিন রেস্ট। তো ফাপলু যেখানে গিয়ে আমি লাস্ট পৌঁছালাম, ফাপলুর হাইট ক্লোজ টু 7,000-8,000 ফিট। তো লাস্টের কিছুটা দিন খুবই টেরেন ওয়াইজ খুবই ডিফিকাল্ট ছিল, কারণ যেখান থেকে আমি অ্যাকচুয়ালি আমার চড়াই স্টার্ট হয়েছে ঘুর্মির হাইট ছিল 1,000-1,500 ফিট, অ্যান্ড ওখালডুঙ্গার হাইট ছিল সেদিন আমি ঘুর্মি থেকে ওখালডুঙ্গা পৌঁছেছি, ওখালডুঙ্গার হাইট ছিল ক্লোজ টু 6,000 ফিট। সো আমার একই দিনে সাইকেল চেপে 4,500 ফিট ক্লাইম্ব করা উপরে, ইটস কোয়াইট টাফ। আর রাস্তা কি নর্মাল বানানো রাস্তা ছিল নাকি ট্রেকিং? আমি রাস্তা কদিন খারাপ পেলাম, আমি রাস্তা খারাপ পেয়েছি অ্যাকচুয়ালি 2 দিন, অ্যান্ড 2 দিন খারাপ পেয়েছি, খুব ভীষণ খারাপ ছিল। একদিন ফার্স্ট খারাপ যেদিন ছিল সেদিন 5th ডে ছিল অফ মাই এক্সপিডিশন। তখন আমি বদরপুর থেকে লাড্রিমবাই যাই, সোনাপুর রাতাছড়া রাস্তা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, এইটা এখনও খারাপ। অ্যান্ড এত খারাপ ছিল সেদিন, অ্যান্ড আনলাকিলি সেদিন বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড কাদা, বড় বড় গাড্ডা, হোলস, অ্যান্ড তো আমার সাইকেলের রিয়ার ডিরেইলার বেন্ড হয়ে গিয়েছিল। অ্যান্ড অবভিয়াসলি গিয়ার সাইকেল, সেখানে সাইকেল ঠিক করার কোনো দোকান কিছু নেই, অ্যান্ড লাকিলি আমি কিছু ট্রাক ড্রাইভার থেকে হেল্প পেয়েছি। আচ্ছা। অ্যান্ড তারপর আরও লাকি ছিলাম কারণ সেখানে কিছু বিএসএফ পার্সোনাল ছিল, তো ওরা কিছু মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আমাকে নিয়ারেস্ট দোকানে পৌঁছাবার, যেখানে আমি সাইকেলটা কিছু একটা ঠিক করতে পারবো। তো সেখানে পৌঁছাবার পর তারপর সাইকেল ঠিক করে রেস্ট অফ দ্য জার্নি কন্টিনিউ করলাম। আর এই জার্নিটা তো পুরো একাই চলছিল, একাই চলছিল। মাঝখানে তুমি যখন মানে রেস্ট করছিলে, ওইগুলো মানে কিভাবে জায়গাগুলো চুজ করছিলে, কোথায় থাকছিলে? একা আমি অবভিয়াসলি 90% অফ মাই সাইকেল ট্রিপ একা ছিলাম, বাট ফার্স্ট ডে ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার্স ক্লাবের 5-6 জন আমার সাথে ছিল। দ্যাট ওয়াজ এ হিউজ মরাল বুস্ট। ওরা আমার সাথে আমবাসা পর্যন্ত ছিল, দে স্টেড ওভারনাইট আমার সাথে। তারপর থেকে আমি পুরোটা একা। মেকানিক্যাল ওয়াইজ সেদিনটা আমার মেকানিক্যাল ওয়াইজ সাইকেলে খুব প্রবলেম হয়েছিল। অ্যান্ড তারপর টেরেন ওয়াইজ নেপালে ঢোকার পর, অ্যান্ড একদিন নেপালে ঢোকার পর রাস্তা খুবই খারাপ ছিল। যেদিন আমি গাইঘাট থেকে ঘুর্মি যাই, সেদিন অ্যাকচুয়ালি রাস্তা ছিল না, সেটা একটা পুরো ট্রেকিং রুট ছিল। সেদিন আমাকে লিটারেলি সাইকেল হাতে ক্যারি করে নিয়ে যেতে হয়েছে। অ্যান্ড যেটা তুমি প্রশ্ন জিজ্ঞেস করলে কোথায় কোথায় কী করে আমি হল্ট ঠিক করেছিলাম, আমার প্ল্যান ছিল সাইক্লিং ফেজটাতে ডেইলি আমি 80 to 90 অর ম্যাক্সিমাম 100 কিলোমিটার আই উইল ট্রাভেল, মানে অন অ্যান অ্যাভারেজ। তো সেই ডিস্টেন্সটা আমার ট্রাভেল করতে আমি দেখলাম আমার স্পিড অনুযায়ী 7-8 আওয়ার্সের মধ্যে হয়ে যাওয়ার কথা। তো তার জন্য 7-8 আওয়ার্স পর 100 কিলোমিটার ট্রাভেল করার পর আমি যখন একটা ভালো একটা টাউনশিপ বা ভালো একটা গ্রামে আশেপাশে থাকতাম, তো সেই হিসাবে হোটেল ওখানেই চুজ করতাম। মানে এটা আগে থেকে কোনো প্রি-ডিসাইডেড ছিল না, যখন যেরকম সিচুয়েশন, বাট ডিসাইডেড থাকতো যে ওই 80, 90, 100 কিলোমিটারের মধ্যে আমার জার্নি থাকবে প্রত্যেক দিন, যাতে আমি 1400 কিলোমিটার 2 সপ্তাহে সাইক্লিং ডেজ করে কমপ্লিট করতে পারি, আর বাকি দিন তো রেস্ট থাকলো। তো সাইক্লিং ওয়াইজ আর তেমন কিছু প্রবলেম হয়নি। তারপর হ্যাঁ, সাইকেল করে আমি ফাপলু পৌঁছলাম 6 তারিখ। সো সেটাও একটা অ্যাচিভমেন্ট, অ্যান্ড তো খুবই খুশি ছিলাম সেদিন। বাট সেটার সাথে সাথে এটাও মাথায় ছিল যে পরদিন থেকে আমার ট্রেক স্টার্ট হয়ে গেছে। কারণ 6 তারিখ আমাকে জয়েন করেছিল আমার শেরপা নাম কার্মা শেরপা। ওকে পাঠিয়েছিল আমার যে এক্সপিডিশন কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়েছিল, আমি যার সাথে যাব গ্লেশিয়ার হিমালয়া ট্রেকস অ্যান্ড এক্সপিডিশন। শেরপা সেদিনই এসে পড়েছিল ফাপলুতে। তো 7 তারিখ থেকে শুরু হলো আমার ট্রেক, মানে দ্য মেইন ফেজ অফ দ্য এক্সপিডিশন। বাট সেটা ছিল টিল বেস ক্যাম্প ট্রেকিং 7 তারিখ স্টার্ট করলাম, অ্যান্ড বেস ক্যাম্পে গিয়ে পৌঁছেছি 15th of April। তুমি যখন লাস্ট টাইম গিয়েছিলে তখন তো বেস ক্যাম্প অবধি ছিল, তারপর তো আর তুমি এগিয়ে আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম তখন আমি কাঠমান্ডু থেকে আমার প্যাকেজটা ছিল, কাঠমান্ডু পর্যন্ত আমি ফ্লাই করেছিলাম। কাঠমান্ডু থেকে লুকলা ফ্লাই করেছিলাম, লুকলা থেকে ট্রেক স্টার্ট হয়েছিল। এবার পুরোটাই অন ফুট ফ্রম আগরতলা। তো ওই সময়টায় তুমি বেস ক্যাম্প থেকে আসার পর তোমার অনেক ধরনের প্রিপারেশন ছিল, অনেক রকম ট্রেনিং প্রোগ্রামের মধ্যে অ্যাডভান্স তুমি প্রোগ্রামের মধ্যে দিয়েও গেছো। এত কিছু করার পর তারপর যখন ফাইনাল জার্নিটা শুরু হলো, প্রথম কি বাধাটা তুমি সম্মুখীন করলে, বা কি কি চলছিল তখন মনের মধ্যে? বেস ক্যাম্পের পর বলছো, তাই তো? হ্যাঁ।
বেস ক্যাম্পের পর আমি ঠিক বেস ক্যাম্পের ঠিক আগে একটা জিনিস বলতে চাই। ওকে, বেস ক্যাম্পের আগের বার তো আমি শুধু বেস ক্যাম্প গিয়েছিলাম, মানে ডাইরেক্ট কাঠমান্ডু, লুকলা, লুকলা বেস ক্যাম্প, ব্যাক টু লুকলা, কাঠমান্ডু। এবার কি হয়েছে, এবার বেস ক্যাম্প পৌঁছেছি। বেস ক্যাম্পের পর মাউন্ট এভারেস্ট ওয়ান শটে ক্লাইম্ব করা যায় না, 8,848 মিটার্স, শরীর অ্যাডজাস্ট থাকে না। তো অবভিয়াসলি যদি কেউ একইবারে ক্লাইম্ব করতে যায়, মানে দ্যাট ইজ লাইক কমিটিং সুইসাইড। রাইট। তো বেস ক্যাম্পে ঢোকার আগে ডিংবোচে বলে একটা জায়গা আছে, সেখানে আমাদেরকে ফার্স্ট একটা অ্যাক্লামেটাইজেশন পিক সামিট করানো হয়। আচ্ছা, মাউন্ট নাংকারসাং বলা হয় সেটাকে, 5,083 মিটার হাইট, ক্লোজ টু 16,500 ফিট। আচ্ছা, তো সেটা ফার্স্ট করলাম। ওটার পর বেস ক্যাম্প গেলাম 15 তারিখ। বেস ক্যাম্পে 2 দিনের রেস্ট। ওকে। তো ফার্স্ট টাইম বেস ক্যাম্পে 2 দিন থাকা মানে এক্সপিরিয়েন্সটা মানে খুবই খুবই এক্সাইটিং, খুবই সারিয়াল। আচ্ছা। মানে চারিদিকে শুধু বরফ, গ্লেশিয়ারের জল, অ্যাভালাঞ্চের শব্দ শোনা যাচ্ছে দূর থেকে, মানে খুবই একটা অদ্ভুত। আর মোটামুটি তোমাদের গ্রুপে কতজন ছিল? আমরা ছিলাম 8 জন, বাট আমি বেস ক্যাম্পে আগে পৌঁছেছিলাম। আচ্ছা আচ্ছা, ওরা আরও মোটামুটি 3-4 দিন পর এসছে ওকে। ফ্রম কাঠমান্ডু। তো দুদিন থাকলাম বেস ক্যাম্পে। 18 তারিখ ফার্স্ট অ্যাক্লামেটাইজেশন ক্লাইম্ব করানো হয় আফটার মাউন্ট নাংকারসাং। মাউন্ট নাংকারসাংকে অ্যাক্লামেটাইজেশন বলা হয় না, বাট জাস্ট একটা ছোটো একটা হাইক। তো ফার্স্ট অ্যাক্লামেটাইজেশনের সামিট, তার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়, মানে আমাকে এখানে নিয়ে গিয়েছিল ব্যাক টু লবুশে। ওটা বেস ক্যাম্প থেকে 1-2 গ্রাম আগে। আচ্ছা আচ্ছা, তো লবুশে গ্রামে গেলাম 18 তারিখ। 19 তারিখ লবুশে গ্রাম থেকে আমরা গেলাম মাউন্ট লবুশে হাই ক্যাম্প। তো মাউন্ট লবুশে বলে একটা পাহাড় আছে, ওটা 6,119 মিটার। ওকে। ওখানে প্রপার মাউন্টেনিয়ারিং ক্লাইম্বিং গিয়ার্স ইউজ করা হয়, ক্র্যাম্পন থেকে শুরু করে মানে স্পাইকস, স্নো বুটস, গিয়ার, জুমারিং টেকনিক উপর যাওয়ার জন্য, র্যাপলিং টেকনিক নিচে নামার জন্য ইউজ করানো হয়। মানে এটা জাস্ট একটা প্রিপেয়ার্ডনেস, তুমি কতটা প্রিপেয়ার্ড। কারণ তুমি যদি একটা 6,000 মিটার ফিট ক্লাইম্ব করছো, মানে ক্লোজ টু 20,500 ফিট, তো মানে ইয়োর বডি ইজ অ্যাডজাস্টেড। হ্যাঁ, তুমি মাউন্ট এভারেস্টের ক্যাম্প 1, ক্যাম্প 2 ট্যাকেল করতে পারবে। আচ্ছা। তো সেটা যখন ক্লাইম্ব করলাম, সেখানে আমার প্রবলেম হয়েছিল ইন দ্য সেন্স, মানে অনেক দিন পর আবার সেই ক্র্যাম্পন, সেই স্নো বুট, কারণ সেগুলো নর্মাল শুজের মতো না। সেগুলো পরার পর নর্মাল শুজের মতো হাঁটা যায় না, মানে একটু ডিফারেন্ট, একটু অন্যরকম ভাবে ওয়েটটাও থাকে, সেগুলো নিয়ে হাঁটতেও তো আই গেস একটু প্রবলেম হবে। কারণ আমি যতই বেসিক কোর্স করে থাকি, আমি যতই অ্যাডভান্স কোর্স করে থাকি, বাট আমি টোটালি নট ইনটু মাউন্টেনিয়ারিং। আমার সাথে আমার জব আছে, তো আমি যখন সেই কোর্সের মধ্যে থাকি না, তো তখন আমি এইসব জিনিসগুলো থেকে অনেকটাই দূর থাকি। তো রেগুলার প্র্যাকটিস করা হয় না, তো অবভিয়াসলি একটু টাইম লেগে যায় অ্যাডজাস্ট করার জন্য। তো মাউন্ট লবুশে চড়ার সময় সেই অ্যাডজাস্টমেন্টটা একটু টাইম লেগেছিল, বাট হয়ে গিয়েছিল, কারণ সে আগের থেকেই শেখা ছিল। বাট কিছুটা প্রথম প্রবলেম হয়েছিল, বাট মাউন্ট লবুশে ক্লাইম্ব করাটা খুবই সুন্দর ছিল। মানে ফার্স্ট টাইম এত উপরে উঠছি, মানে খুবই একটা মানে সুন্দর একটা অভিজ্ঞতা। প্লাস শেরপার সাথে যদিও আমার শেরপার সাথে ট্রেক টাইমে একটা বন্ডিং হয়েছিল, বাট এটা ক্লাইম্বিং টাইমের যে একটা বন্ডিং হয়, মানে শেরপা তোমাকে কত সেফটিতে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা রেসপন্সিবিলিটিতে দেখা যায়, মানে একটা ভালো রকমের বন্ডিং হয়। তারপর তো মাউন্ট লবুশে থেকে আবার বেস ক্যাম্পে ফিরে এলাম 20 তারিখ। তুমি যেটা জিজ্ঞেস করেছিলে ফাইনাল পুশটা কিন্তু অনেক দেরিতে হয়। 20 এপ্রিল আমরা মাউন্ট লবুশে থেকে ফিরে এসেছিলাম, অ্যান্ড আমি সাবমিট করেছি মে মাসের 19 তারিখ, মানে এক মাস। তো 1 মাসের গ্যাপে বেস ক্যাম্পে অনেক কিছু হয় ইন দ্য সেন্স, প্রথমত মাউন্ট লবুশে থেকে ফিরে আসার পর কিছুদিন রেস্ট থাকে, কিছুদিন রেস্টের পর তারপর স্টার্ট হয় আমাদের আবার একটা ট্রেনিং। আচ্ছা, সেখানে ল্যাডার ক্রসিং শেখানো হয়। ল্যাডার ক্রসিং যদি আমি মানে একদম পাতি বাংলা ভাষায় বলে সবাইকে বোঝাতে চাই, আমরা যখন খুম্বু আইসফল ক্রস করি বেস ক্যাম্প থেকে ক্যাম্প অন যাওয়ার টাইম, তো খুম্বু আইসফল বেসিক্যালি একটা গ্লেশিয়ার, যেটা একটা স্লোপের মধ্যে আছে বলে বরফগুলো, বড় বরফের টুকরোগুলো ভেঙে গেছে। আচ্ছা, তো ভেঙে যাওয়াতে দুটো বরফের টুকরোর মাঝখানে গ্যাপ হয়ে যায়, সেই গ্যাপগুলোকে আমরা ক্রেভাস বলি। এরকম বরফের
টাওয়ারগুলোকে আমরা স্যারাক্স বলি। তো গ্যাপগুলোকে ক্রস করাটা মাঝে মধ্যে সম্ভব না পায়ে হেঁটে বা লাফ দেওয়ার পরেও, তো সেখানে ল্যাডার মানে সিঁড়ি বসানো থাকে, সিঁড়ি বসানো হয়। তো সেই সিঁড়িগুলো ক্রসিং করার টেকনিক আমাদেরকে বেস ক্যাম্পে আগের থেকেই একটা ট্রেনিং দেওয়া হয়। ওপরে যাওয়ার আবার ইকুইপমেন্ট দিয়ে টেকনিক, কারণ ওপরে তো পুরোটাই রোপের সাহায্যে। এবং আচ্ছা, এই জায়গাটা আমি একটু প্রশ্ন করছি, যে ধরো এই যে ল্যাডারটা তোমরা বসালে, এটা কি তোমরা যখন যাচ্ছ তখনই বসাও, এবং তোমরা যখন এটা ক্রস করে নাও তখন কি এটাকে আবার সরিয়ে নাও? মানে সামহাও তো ধরো আইস মেল্টিং হওয়ার একটা সম্ভাবনা আছে, বা ধরো আবার তুষারপাত হচ্ছে, বরফ জমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটা ঢেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়টা কেমন ভাবে থাকে? তো আমরা বসাই না, প্রথম কথা এটাই যে আমরা ক্লাইম্বাররা বসাই না। মাউন্ট এভারেস্টে ক্লাইম্বিং সিজন স্টার্ট হয় এপ্রিল মে মাস, মানে ক্লাইম্বিংটা হয় মে মাসেই সামিট পর্যন্ত, বাট এপ্রিল থেকেই ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 এর রাস্তা খুলে যায়। বাট মার্চ মাস থেকেই প্রিপারেশন স্টার্ট হয়। তো সেখানে একটা কমিটি আছে, সেই কমিটিটার নাম SPCC, সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি। অ্যান্ড ওখানে কিছু স্কিল্ড, ওখানে যারা আরেকটা মানে যাদেরকে বলা হয় আইসফল ডক্টরস, তো ওদের কাজ হলো ক্যাম্প 2 পর্যন্ত, মানে বেস ক্যাম্প খুম্বু ক্রস করে ক্যাম্প 1, ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 রোপ ফিক্স করা। রোপ ফিক্স করা মানে লাইন ফিক্স করা। তো ওদের কাজ ল্যাডার ফিক্স করা স্টার্টিং অফ দ্য সিজন। অ্যান্ড ওরা কন্টিনিউয়াস মনিটরিংয়ে থাকে থ্রু আউট দ্য সিজন, যে আইস মেল্টের জন্য ল্যাডারটার কিছু প্রবলেম হয়েছে কিনা, বা ভেঙে গেছে কিনা, বা পড়ে গেছে কিনা। তো ওদের কাছ থেকে কন্টিনিউয়াস মনিটর করা, অ্যান্ড সিজনের এন্ডে ওরাই সব কিছু আবার খুলে নিয়ে আসে। তো আমাদের কাজ ওরা রোপ ফিক্স করার পর তারপর আমরা যাই। তো ওদের কাজ ক্যাম্প 2 পর্যন্ত রোপ ফিক্স করা, অ্যান্ড ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3, ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4, ক্যাম্প 4 থেকে সামিট টপ পর্যন্ত এটা একটা যে কোনো একটা প্রাইভেট কোম্পানি ফিক্স করে। প্রত্যেক বছর বিডিং হয়, তো যে কোম্পানিগুলো লো বিডিং করে ওরাই মানে এটা মানে পারমিশন পায় রোপ ফিক্স করে। এটা হলো এটার পেছনের গল্প। তো হ্যাঁ, তো আমাদের যেটা বলছিলাম, সেই 1 মাসের মধ্যে ফ্রম এপ্রিল 21 টু মে 18 আমাদের এরকম ল্যাডার ট্রেনিং দেওয়ানো হয়, শেখানো হয় উপরে যাওয়ার টেকনিক, অ্যাসেন্ডিং নিচে আসার টেকনিক, ডিসেন্ডিং জুমারের থ্রুতে, অ্যাসেন্ডারের থ্রুতে, ডিসেন্ডারের থ্রুতে, এরকম বিভিন্ন বেসিক ট্রেনিংয়ের একটা রিফ্রেশার একটা কোর্স করানো হয়। ছোট 2-3 দিনের। তো সেটা হয়ে গেল। সেটা হওয়ার পর তারপর যখন ক্যাম্প 3 পর্যন্ত রাস্তা ওপেন হয়ে যায়, তো মে মাসের 1 তারিখ আমরা পুশ করেছিলাম ফাইনাল অ্যাক্লামাটাইজেশন রোটেশনের জন্য। ফার্স্ট হলো মাউন্ট লোবুশে, ফার্স্ট অ্যাক্লামাটাইজেশন, এটা ফাইনাল। প্রথমে আমরা চললাম 5000 মিটার একটা পিক মাউন্ট নাংকারসাং, তারপর গেলাম মাউন্ট লোবুশে 6000 মিটার, এবার যাবো 7000 মিটার, মানে ধাপে ধাপে শরীরকে অ্যাডজাস্ট করানো। 1 তারিখ আমরা পৌঁছে গেলাম ক্যাম্প 1, খুম্বু ক্রস করা, আইসফল ক্রস করার পর। 2 তারিখ ক্যাম্প 2। এখন 2 তারিখ হলো ফার্স্ট নাইট ক্যাম্প 2-তে, 3 তারিখ সেকেন্ড নাইট ফার্স্ট ক্যাম্প 2-তে, 4 তারিখ আমরা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 বা 7000 মিটার টাচ করি। ওখানে আমরা রাত কাটাই না, কারণ অক্সিজেন ছাড়া সেখানে রাত কাটালে হয়তো AMS এর প্রবলেম হওয়ার চান্স বেশি। তো যেহেতু আমরা অক্সিজেন নিয়েই সামিট করব, তো আমাদেরকে অ্যাডভাইস করা হয় যে ওখানে রাত নাই কাটাতে, কারণ ইট ডাজন্ট মেক সেন্স। অক্সিজেন ছাড়া যদি কেউ সামিট করতে চায়, তো অবভিয়াসলি ক্যাম্প 3-তে রাত কাটানো ইজ এ মাস্ট, কারণ শরীর না হলে অ্যাক্লামাটাইজ হবে না, অ্যাডজাস্ট হবে না। তো আমরা 7000 মিটার গেলাম, 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা থাকলাম, দেন ব্যাক টু ক্যাম্প 2 আবার 4 তারিখে, অ্যান্ড 5 তারিখ আমরা ক্যাম্প 2 থেকে বেস ক্যাম্প আবার রিটার্ন। এবার 5 তারিখ থেকে আমরা 14 তারিখ পর্যন্ত কি করলাম? তো মেইন কাজটা হলো ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তা ওপেন হওয়া, ক্যাম্প 4 থেকে সামিটের রাস্তা ওপেন হওয়ার ওয়েট করা। কারণ যারা রুট ওপেন করছে ওদেরকে আমরা বলি রোপ ফিক্সিং টিম। হ্যাঁ, ওরা এবার সামিট পর্যন্ত, টপ পর্যন্ত রুট ওপেন করেছিল মে মাসের 9 তারিখ। ইন দ্য মিন টাইম বেস ক্যাম্পে কারোর যদি কোনো ক্লাইম্বারের যদি ইচ্ছে হয়ে থাকে যে আমি আরও নিজেকে ট্রেন করব, তো আশেপাশের হাই গ্রাউন্ডে ও ওয়াকে যেতে পারে, ট্রেকে যেতে পারে, যেটা সাধারণত হয়েই থাকে, অনেকেই যায়। তো 9 তারিখ ওপেন হলো। তারপর আমরা ডিসকাস করছিলাম আমাদের ওনারের সাথে, মানে এক্সপিডিশন যে কোম্পানিটার ওনার, ট্রেক লিডারের সাথে, যে কবে ফেভারেবল ওয়েদার উইন্ডো। তো ওয়েদার রিপোর্ট পাওয়া যায়,
কিছু কিছু ওয়েদার রিপোর্ট জাপান থেকে আসে, কিছু কিছু ওয়েদার রিপোর্ট নেপালের লোকাল, বা কিছু কিছু আমেরিকা থেকেও আসে। তো সবগুলোই কম্বাইন করে দেখা যায় যে কোন ওয়েদার উইন্ডোটা কমন দেখাচ্ছে। রাইট রাইট। হ্যাঁ, ওয়েদার উইন্ডো ভালো ইন দ্য সেন্স ওপরে উইন্ড কম, স্নোফল কম। তো আমরা সেরকম একটা ওয়েদার উইন্ডো পেয়েছিলাম মে মাসে 18 তারিখ, 19, 20 অ্যান্ড 21 ভালো ওয়েদার উইন্ডো পেয়েছিলাম। তো সেই ওয়েদার দেখে আমরা, আমাদের যে এক্সপেডিশন লিডার, ও কল নিল যে আমাদের সামিট উইন্ডো, ওপরে যাওয়ার উইন্ডো থাকবে 19 তারিখের মতো। ওইখানে কি মানে তোমরা যোগাযোগ কিভাবে করো ওই টিমের সঙ্গে? ওই টিমের সঙ্গে মোবাইল কি মানে নেটওয়ার্ক কি কাজ করে? ওয়াকি, ওপরে সব। আর তুমি যখন এই ছবিগুলো সাবমিট করছিলে, এগুলোকে আবার নিচে নেমে এসে বা বেস ক্যাম্পে থেকে এগুলো আবার করছিলে? সেটার একটা নেটওয়ার্কের একটা আলাদাই গল্প আছে। আচ্ছা, আলাদাই গল্প, মানে কতটা মানে মাউন্ট এভারেস্ট যে পুরোটা মানুষ যে সবাই যে জিজ্ঞেস করে এতটা কস্টলি কেন, তো প্রত্যেকটা স্টেপে স্টেপে টাকা ইনভলভ। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো ওয়েদার উইন্ডো পেলাম সেটা, রাইট। তো সেই ওয়েদার উইন্ডোর ক্যালকুলেশনে আমরা 15th বেরোই বেস ক্যাম্প থেকে আবার। তো 15th আমরা পৌঁছে গেছি ক্যাম্প 1-এ 1 নাইট স্টে, 16th ক্যাম্প 2 1 নাইট স্টে, 17th ক্যাম্প 3 1 নাইট স্টে। ক্যাম্প 3 হাইট হলো মোটামুটি 7200 কি 300 মিটার। আচ্ছা, তো ক্যাম্প 3 পর্যন্ত আমাদের টিমের কেউই অক্সিজেন ইউজ করেনি। তারপর আমাদেরকে বলা হয়েছিল যে অ্যাজ পার শিডিউল, প্রসেস বা প্রোটোকল বলা, যে যাই বলা হোক, ক্যাম্প থ্রিতে যখন আমরা রাতেবেলা ঘুমাবো তখন থেকে যাতে অক্সিজেন ইউজ করা হয় অ্যাটলিস্ট 0.5 প্রেশারে, তো যাতে মাথা ব্যথা বা অন্য কিছু AMS এর সিমটম যাতে দেখা না দেয়। তো তখন থেকে আমরা অক্সিজেন সিলিন্ডার ইউজ করতে থাকি। নেক্সট হলো 18 তারিখ। তো এই 18 তারিখ 19 তারিখ সাধারণত যেদিন আমরা সামিটে পৌঁছাই, খুব লম্বা টানা দিন থাকে, খুবই হেকটিক থাকে, খুবই টায়ার্ডসম থাকে। আমি কেন বলছি, 18 তারিখ সকাল 3টা কি 3:30 নাগাদ আমরা ক্যাম্প 3 থেকে বেরোই। আচ্ছা, ভোরবেলা, মানে ভোরবেলা। এই যে ভোরবেলা বেরোলাম 18 তারিখ ক্যাম্প 4-এ পৌঁছেছি আমরা দুপুর 12টা-1টা। ওকে, ওখানে মোটামুটি একটা 9-10 ঘন্টার পুশ। পৌঁছাবার পর ওখানে রেস্ট করলাম। তারপর আমাদেরকে লাঞ্চ দেওয়া হয় মোটামুটি 1টা-2টো নাগাদ। লাঞ্চের পর আবার কিছুটা রেস্ট, ডিনার দেওয়া হয় 4টা-5টা নাগাদ। আচ্ছা, বিকেল 4টা-5টা নাগাদ। 4টা-5টার পর ডিনার করার পর আবার 1-2 ঘন্টার মোটামুটি একটা রেস্ট থাকে। আর সেই দিনই রাতের বেলা 8টা নাগাদ আমরা ওপরের জন্য পুশ করি রেডি হয়ে। আচ্ছা, তো মাঝে আমরা রেস্ট পেলাম মোটামুটি 5-6 ঘন্টার একটা রেস্ট পেলাম। ওকে। তো এই 8টার সময় বেরোলাম, পুরো রাত ওপরে উঠলাম, পুশ করলাম। ওকে, নেক্সট দিন 19 তারিখ সকালবেলা 11:30 ঘন্টা পর নেপাল টাইম 7:31 AM সামিটে পৌঁছালাম। আচ্ছা। তো এই যে 18 তারিখ ভোরবেলা বেরিয়েছি 3:30টার সময়, 19 তারিখ ভোর 3:30, 24 ঘন্টা হলো, আরও 4 ঘন্টা অ্যাড করলাম, 28 ঘন্টা হলো, ওপরে পৌঁছালাম। ওপর থেকে আবার নিচে নেমে এলাম ক্যাম্প 4-এ, আরও মোটামুটি আমার 5-6 ঘন্টা লাগলো। তো সেখানে মোটামুটি 36 ঘন্টা হয়ে গেল। তো এই দুটো দিন খুবই টায়ার্ডসাম থাকে। আমাদেরকে এটা বলা হয় যে ওপর থেকে যখন আমরা নিচে নেমে আসবো ক্যাম্প 4-এ স্টে না করতে, ডাইরেক্ট ক্যাম্প 3 হয়ে ক্যাম্প 2-তে নেমে আসতে। আচ্ছা, তো এই দুটো অ্যাড করলে 48 ঘন্টা হয়েই যায়। বাট আমাকে ক্যাম্প 4-এই থাকতে হয়েছিল সেই রাতটাও নিচে নেমে আসার পর। কারণ ছিল, আমি যখন সামিটে পৌঁছাই, যদিও ওয়েদার উইন্ডো আমরা ভালো পেয়েছিলাম, বাট পাহাড়ে তুমিও জানো ওয়েদার টেম্পারেচার কখন কি চেঞ্জ হয়ে যায় বোঝাই যায় না। অ্যান্ড এত উপরের লেভেলে ওয়েদার আরও বেশি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়। আমরা যখন ওয়েদার রিপোর্টটা দেখি, আমরা নর্মালি প্লেনসে যখন থাকি, বাড়িতে যখন থাকি, তখন নর্মালি দেখি আগরতলা শহরে 30 ডিগ্রি, এখানে হয়তো বৃষ্টি হতে পারে, সেখানে বৃষ্টি হতে পারে। বাট ওপরে যত যাই, প্রত্যেক 1000 মিটার গ্যাপে ওয়েদার পাওয়া যায়। 1000 মিটারে কী হবে, 2000-এ কী হবে। তো সেরকমভাবে আমরা তখন দেখেছিলাম 7000 মিটার, 8000 মিটারে ক্লিয়ার ওয়েদার। যখন সামিটে পৌঁছেছি তখন উইন্ড স্পিড যেখানে 5-10 হওয়ার কথা, বেড়ে গিয়েছিল 30, 35, 40। তো তার জন্য খুবই আইস ব্লাস্ট হচ্ছিল, জেট স্প্রেও বলা হয়। অ্যান্ড আমার চশমা,
আর অক্সিজেন মাস্কের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যান্ড খুব জোরে হিট করছিল আইস পার্টিকেলসগুলো। আচ্ছা। এখান থেকেই এখানে পুরো মানে আইস ফ্রিজ হয়ে গিয়েছিল, এখান থেকে এই দাগটা দেখতে পাচ্ছ। তো তার ফলে কি হয়েছে, যখন আমি নিচে নেমে এসেছি, বাই দ্য টাইম যখন আমি ক্যাম্প 4 নেমে এসেছি, এই জায়গাটা খুব সোলেন হয়ে গিয়েছিল, ওকে। অ্যান্ড যার জন্য আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, অ্যান্ড ব্লাড ভিশন নিয়ে নিচে নামাটা অনেক কষ্টকর। তো আমি ডিসকাস করে আমি শেরপার সাথে ডিসকাস করলাম, আমি আমার অন্য টিমমেটদের সাথে ডিসকাস করার পর এই ডিসিশন নিলাম যে আমি থেকে যাব, যারা যেতে চায় নিচে ওরা যেতে পারে। তো সেই রাতটা আমি ক্যাম্প 4 ছিলাম, অ্যান্ড ক্যাম্প 4 থেকে নিচে নেমে তো এসেছি। ওইখানে তোমার সাথে কে থাকলো? কেউ কি থাকলো না একা? শেরপা শেরপা ছিল। থাকলো। তো বাকিরা কিভাবে নামলো? ওদের সাথে কোনো গাইড ছিল? ওদের সব সবার সঙ্গে একজন করে সবার সাথে একজন আচ্ছা, থাকে। আচ্ছা, ওকে। তো বাকিরা দুজন তো তোমার ওইখানে একটা দিন এক্সট্রা স্টে করা মানে এক্সট্রা খরচা? না, এটার জন্য এক্সট্রা খরচা হয় না। ওকে। তো উপরে একটা দিন বাফার এমনিতে রাখা হয়, বা সবাইকে বলা হয় মানে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে নিচে নেমে আসা। বাট বেশি ক্রিটিক্যাল কন্ডিশন বা এমন কিছু হলে, কারণ চোখে না দেখা মানে ক্রিটিক্যাল কন্ডিশনই। তো আমার একটু হালকা স্নো ব্লাইন্ডনেস ছিল বলে আমি বললাম না, আমি থেকেই যাব, যেহেতু আমার কাছে একটা বটল অক্সিজেন আছে। তো ঠিক আছে, থেকে গেলাম। ওয়েদার অ্যাকচুয়ালি খুব খারাপ ছিল সেই রাত্রে, পুরো রাত খুবই উইন্ডি ছিল, ঘুম আসেনি। অ্যান্ড পরের দিন শেরপার সাথে সেদিনও ওয়েদার খুবই খারাপ ছিল, ভিজিবিলিটি খুবই কম ছিল, অ্যান্ড নিচে নেমে আসতে কষ্টই হয়েছে। বাট মানে আমি আমার শেরপাকে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাই, মানে এত ওর পিঠে অক্সিজেন নেওয়া, ও এত কিছু লোড নেওয়ার পরও ও এত সুন্দরভাবে নিচে নামিয়ে নিয়ে এসছে। তো তোমাদের যে এই কদিনের যা কিছু জিনিসপত্র, প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র সব কি ওনারাই ক্যারি করেন? হ্যাঁ, আচ্ছা, তোমরা শুধু নিজেরা যাও? টিল বেস ক্যাম্প যা সব যাবতীয় জিনিস, মানে একটা ক্যাম্প সেট আপ করার থেকে খাওয়া দাওয়ার জিনিস যা দরকার পোর্টাররা করে, শেরপারা কিছু করে। বেস ক্যাম্প থেকে তারপর ওপরে পুরোটাই শেরপারা। আমাদের কাছে এরকম না যে আমরা পিঠে কিছুই রাখি না, পিঠে আমাদের নেসেসারি জিনিসপত্র থাকে। যেরকম শেরপাদের কাছে আমাদের কি থাকে, আমাদের টেন্ট থাকলো, খাওয়া দাওয়ার জিনিস থাকলো, আমাদের কাছে যাবতীয় আমাদের নিজস্ব জিনিসগুলো থাকে। আমাদেরও ওয়েট, পিঠের মধ্যে ওয়েট মোটামুটি 10 কিলোর মতো তো থাকেই। আচ্ছা। আর যেদিন আমরা সামিট করি, উপরে যাই, অক্সিজেন সিলিন্ডারটার ওয়েটই 4 কিলো। এর ওপর জল থাকে, কিছু এনার্জি ড্রিঙ্কস থাকলো, এই ক্যামেরা, এই ব্যানার, এই সব কিছু মিলেমিশে মোটামুটি 7-8 কিলো তো হয়েই যায় যেদিন আমরা সাবমিট করি। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, পাহাড়ের উপরে উঠলে তারপর কি দেখলে? সবকিছুই নিচে, এর উপরে কিছুই নাই, অ্যাকচুয়ালি এর উপরে কিছুই নেই। মানে ওখান থেকে বাস এটাই আমি দেখতে পাচ্ছিলাম, আমি টপে আছি একদম পিকে, কনিক্যাল পিক, একটা মেঘের একটা সাদা লেয়ার, আশেপাশে আর যা 7000 কি 7,500 বা আশেপাশে আর 8000 মিটার যে পিকগুলো আছে, সেগুলো সেই মেঘের লেয়ার থেকে একটু মাথা বার করে রেখেছে। মানে খুবই একটা ম্যাজিক্যাল একটা মানে মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে ভাবলেও এখন যখন চোখ বন্ধ করি তখন মাথার মধ্যে আসে। আর আমি জাস্ট একটা জিনিস ভাবছিলাম, কারণ অবভিয়াসলি আমি 29,000 ক্লোজ টু 30,000 ফিটের সমানে আছি, যদি একটা ফ্লাইট দেখা যায়, কারণ অবভিয়াসলি সেই লেভেল দিয়ে একটা ফ্লাইট ট্রাভেল করে। তো তো এটা একটা মানে ঠিক আছে, বচপনা একটা চিন্তাধারা, বাট ফাইন, বাট খুবই মানে খুবই ম্যাজিক্যাল। আমার প্রথম কিছুক্ষণ তো আমার অ্যাকচুয়ালি বিশ্বাস হচ্ছিল না যে আমি পৌঁছে গেছি। অবভিয়াসলি কিছু একটা জিনিসের প্রতি পেছনে তুমি এতদিন ধরে মানে ভাগছো, এতদিন ধরে ট্রেন করছো, অ্যান্ড তুমি এখন এটা পেয়ে গেছো, মানে ফট করে বিশ্বাস করাটা কষ্ট হয়। তারপর নিচে নেমে এলাম, বেস ক্যাম্প নেমে এলাম। তোমরা তো যেই রুটটা ধরে এগো ওইটা ধরেই তো নামো না? ওইটা ধরেই সেম রোড থাকে? আচ্ছা। নামাটা অ্যাকচুয়ালি আরো বেশি ডিফিকাল্ট, কারণ নামার সময় অনেকেরই ফোকাস থাকে না, তখনই বেশি অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড রুটটা অবভিয়াসলি এতটাও ইজি না, আর সব জায়গায় দুটো রোপ পাওয়া যায় না। একটা রোপেই ক্লাইম্বাররা উঠছে, একটা রোপেই ক্লাইম্বাররা নিচে নেমে আসছে। তো সেফটি লাগিয়ে নিচে নামাটা মাঝে মধ্যে একটু ট্রিকি।
তো তোমাদের গ্রুপে তো মোটামুটি 8 জন ছিল বললে, 8 জন ছিল। 8 জন সবাই কমপ্লিট করতে পেরেছে তো? না, একজন ব্যাকআউট করে গেছিল, ও নিজের থেকে ডিসিশন নিয়েছিল যে ওর শ্বাস নিতে প্রবলেম হচ্ছে ক্যাম্প 2-তে আসার পরেই, তো ও ব্যাকআউট করে গেছিল। অ্যান্ড আরেকজন ও ইউরোপিয়ান, বাট সে এভারেস্টের জন্য ছিল না, আমাদের টিমেরই ছিল, আমাদের গ্রুপেরই ছিল, বাট ও একটা এভারেস্টের পাশের পিক মাউন্ট লোটসে, সেটাও 8000 মিটার পিক, একটা 8516 মিটার, 4th হাইয়েস্ট পিক পুরো ওয়ার্ল্ডের। আচ্ছা সেটা ক্লাইম্ব করতে এসেছিলো। সো আনলাকিলি যেটা হয়েছিল ওর সাথে, যা বললাম, ওয়েদার উইন্ডো খুবই বাজে হয়ে গেছিলো, তো ও সাবমিট করেছিল বাট ও নিচে নেমে আসতে পারেনি। তো যেটা হয়ে থাকে, তো এইসব নিউজগুলো ডিমোরালাইজিং। আমার অনেক সময় মনে হয়েছিল যে যাওয়াটা কি ওয়ার্থ ইট। তারপরে কি করা হয়, মানে ধরো ওইখানে এরকম একটা ইনসিডেন্ট ঘটলে পরে সেই বডিটা কি করা হয়? যদি ইন্স্যুরেন্স যদি কাভার করে, যদি ওর সেরকম ইন্স্যুরেন্স নেওয়া থাকে যে ইন্স্যুরেন্সের মধ্যে ওর বডিটাকে ফিরিয়ে আনা হবে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর না হলে ফ্যামিলিকে এক্সট্রা ওদের থেকে টাকা পাঠাতে হবে শেরপাদেরকে, হ্যাঁ, কারণ শেরপারা নিজের লাইফ রিস্ক করে যাচ্ছে, ওদের পেমেন্ট দরকার। তো আইদার ইন্স্যুরেন্স আর না হলে, বাট টাকাটা খুব হিউজ। আর সেই জায়গাতে ধরো কেউ যদি ওটা অ্যাফোর্ড না করতে পারে তাহলে কি ওইখানেই থাকে বিষয়টা? ইয়েস, মোস্টলি। কারণ এরকম আমি যাওয়ার পথে একটা বডি দেখেছি, ওটা অনেক বছর পুরনো বডি। ও, বাট যে কি সেই, আচ্ছা, কারণ ওখানে ডিকম্পোজ হয় না। হ্যাঁ, আইসের মধ্যে, হ্যাঁ, রাইট, ডিকম্পোজ হয় না। তো ফিরে এলাম আমি বেস ক্যাম্পে 21 তারিখে, একদিন লেট বাকিদের থেকে। তারপরে আমি বেস ক্যাম্পে ছিলাম আপ টু 28। সেখানে একটা কারণ আছে, যেটা বলছিলাম, ট্রায়াথলন করবো। 29th মে এভারেস্ট ডে মানা হয়। কেন এভারেস্ট ডে মানা হয়? 1953-তে সেম ডেটে 29th মেতে ফার্স্ট এভারেস্ট ক্লাইম্ব করা হয়েছিল, স্যার এডমন্ড হিলারি আর তেনজিং নরগে শেরপা। তো ওদেরকে ডেডিকেট করে প্রত্যেক বছরই 29th মেতে এভারেস্ট ম্যারাথন হয়। আচ্ছা। তো ফ্রম বেস ক্যাম্প টু নামচে বাজার বলে একটা জায়গা আছে, 42 কিলোমিটার্স। তো সেটা শেষ করলাম, 42 কিলোমিটার্স। তারপর আমার এই ট্রায়াথলন এক্সপিডিশন সমাপ্তি। এবার তুমি আমাকে বলো, এই যে এত দিনের একটা জার্নি, পাশাপাশি তো তোমার যেহেতু একটা জবও রয়েছে, ওটার এখন কি খবর? 2 মাসের ছুটি ছিল। এখন আবার কবে জয়েন করছো অফিসে? মোস্ট প্রবাবলি কালকেই জয়েন করবো। ওয়ার্ক ফ্রম হোম কিছুদিন করবো, তারপর এক সপ্তাহ পর চলে যাওয়ার প্ল্যান। ওকে। আর বাড়িতে খবরটা যখন আসলো তখন ফ্যামিলি মেম্বারসদের রিঅ্যাকশন কি? খুবই খুশি অ্যান্ড খুবই ইমোশনাল। আমি চেষ্টা করেছিলাম ক্যাম্প 4 থেকে, আই গেস ভয়ও তো কিছুটা থাকবে, এবং এখানে প্রচন্ড একটা টেনশন কাজ করছিল ওদের মনেও, নো ডাউট। আমি চেষ্টা করেছিলাম ক্যাম্প 4-এ ফিরে আসার পর উপর থেকে স্যাটেলাইট ফোনে কল করার, অ্যান্ড কল কানেক্টও হয়েছিল, বাট ওটাই উপরে কানেক্ট হওয়ার পরেও নো গ্যারান্টি যে লাইন ক্লিয়ার থাকবে কিনা। তো আমি এতটুকুই বলতে পেরেছি যে উপর থেকে এসে গেছি, এখন আমি ক্যাম্প 4-এ আছি। এখন জানি না শুনতে পেরেছে কি পারেনি, বাট যাই হোক, খুবই ইমোশনাল অ্যান্ড টেন্স তো ছিলই। অ্যান্ড প্লাস যখন এই ফেসবুকে, ইনস্টাগ্রামে, এখন তো সবাই ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করতে পারে, মারাও পারে। তো এখন যখন দেখলো এইসব ডেড বডিজ, তখন আরো বেশি টেনশন চলে আসে। এক্স্যাক্টলি। তো এই যে তোমার ওইখান থেকে যে ছবি পাঠানোর গল্পটা যেটা বলছিলে, এই যে নেটওয়ার্কের বিষয়টা, এটা যদি একটু শোনাও। যেখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হয়, কিছুটা ডিস্টেন্স পর্যন্ত, পাংবোচে বলে একটা জায়গা আছে, ওখান পর্যন্ত সেলুলার নেটওয়ার্ক পাওয়া যায়। আচ্ছা। ওখানে সেলুলার নেটওয়ার্ক, এনসেল, এনটিসি। তো এরপর থেকে ওয়াইফাই কার্ড পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, তো ওয়াইফাই কার্ড 7 GB কি 10 GB থাকে। ওকে। বাট এটা ভ্যালিডিটি থাকে অনলি 1 ডে, 24 আওয়ার। হ্যাঁ, তো অ্যান্ড সেটার নাম হলো নেপাল এয়ারলিঙ্ক। আচ্ছা। কিছু কার্ড হয়তো 48 আওয়ার্স থাকে, আই এম নট শিওর, বাট আমি যেগুলো ইউজ করেছি সবগুলো 24 আওয়ার্স ছিল। এক একটা কার্ডের দাম 1000 NPR, আচ্ছা, মানে নেপালি রুপিস। সেটা ক্লোজ টু 600 কি 700 রুপিস ইন্ডিয়ান। আচ্ছা। তো 700 রুপিস তুমি পে করছো একদিনের জন্য। জন্য এটাও খানিকটা কস্টলি। এই কার্ডটা পাওয়া যায়
টিল গোরাকশেপ বলে একটা জায়গা আছে, ওটা হলো এভারেস্ট বেস ক্যাম্পের ঠিক আগের ভিলেজটা, গ্রামটা। আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে ফাইন, এটাও মানে মানানসই, মানে মেনে নেওয়া যায় যে ঠিক আছে একদিনের জন্য আমি ইন্টারনেট ইউজ করবো, ইউজার আইডি পাসওয়ার্ড থাকতো, ওয়াইফাই ওপেন করতাম, ইউজার আইডি পাসওয়ার্ড দিতাম, কানেক্ট হয়ে যেত অ্যান্ড ইউজ করতাম একদিন, এটাও মানা যায়। বাট যেই মাত্র আমরা গোরাকশেপ ক্রস করলাম, নেপাল এয়ারলিঙ্ক কাজ করে না। আচ্ছা, তো সেখানে আরেকটা ওয়াইফাই কার্ড পাওয়া যায় অন্য একটা কোম্পানির, ওটা টোটালি এভারেস্ট লিঙ্ক, ওটাকে বলা হয় এভারেস্ট লিঙ্ক। এভারেস্ট লিঙ্কে এবার চার রকমের কার্ড পাওয়া যাচ্ছিল, 5GB, 10GB, 50GB, 100GB। আমি 50GB কার্ড কিনেছিলাম, কারণ 1 মাস থাকবো, 50GB ইউজ হয়েই যাবে। অ্যান্ড 5GBর কতটা দাম হতে পারে, তো 5GBর দাম হলো 120 USD। আচ্ছা, মানে 8,000 টাকা, ক্লোজ টু 8,000 টাকা। 10GBর দাম 200 USD, হ্যাঁ, 50GBর দাম 350 USD, আর 100GBর দাম 500 USD। তো মানে আমি 50GB একটা কার্ড কিনেছিলাম, ভ্যালিডিটি মোটামুটি 1-2 মাস থাকে। আচ্ছা, 350 USD, মানে ওটার দাম হলো 30,000 ইন্ডিয়ান রুপিস। তো খুবই কস্টলি। তোমার সামিটের টোটাল খরচা কেমন গেল, and কতটা তুমি সাপোর্ট পেলে? আমি টোটাল খরচা আমার এই সাইক্লিং জার্নি ইনভলভ করে, ম্যারাথন ইনভলভ করে, অ্যান্ড টোটাল মানে আগরতলা টু আগরতলায় উঠছে, আমার মোটামুটি 27 to 28 খরচা, ল্যাক্স খরচা হয়েছে। অ্যান্ড কতটা সাপোর্ট পেয়েছি, আই উইল সে আমি 50% আমি ফান্ড রেজ করতে পেরেছি, অ্যান্ড বাকি 50% লোন আর নিজস্ব কিছু সেভিংস। সো এখন এটাই ভাবছি লোনটা কি করে করা। ওটা রিপে হয়ে যাবে, নো প্রবলেম, নো টেনশন। নেক্সট প্ল্যান কি বলো, তারপর কি, তারপর কোন সামিট, কবে? কবে বলতে পারছি না, বাট যদি আমি আবার ঠিকঠাক স্পন্সরশিপ পেয়ে যাই, বাট সেটা এতটা দরকার পড়বে না, মানে এতটা অ্যামাউন্ট না। আর তারপর গুলো তো অবভিয়াসলি এটার থেকে আর একটু কম রিস্কি, বা কম রিস্কি, বাট কিছু কিছু মানে মানে ওদের সাথে এই মাউন্টেন্সগুলোর সাথে কিছু কিছু ফান্ড ইনভলভ, যে মানে যদি আমি বলতে চাই আন্টার্কটিকার যে মাউন্টেন ভিনসেন্ট ম্যাসিভ, হাইট বেশি না, 4000 সামথিং মিটার্স, বাট আন্টার্কটিকাতে লজিস্টিক্যাল এক্সপেন্স খুব বেশি। তো ওটা লজিস্টিক্যাল এক্সপেন্স এতটাই বেশি, তো অনেকটা এভারেস্টের কাছাকাছি পৌঁছে যায়। অস্ট্রেলিয়া চিপ, মাউন্ট কোজিউস্কা, সাউথ আমেরিকাতে যা আছে মাউন্ট অ্যাকনকাগুয়া, ওটাও একটু কস্টলি বাট অন দ্য লোয়ার সাইড। মাউন্ট ডেনেলি আলাস্কাতে যা আছে নর্থ আমেরিকা, ওটাও সেম অ্যাকনকাগুয়ার মতো, বাট এখন কস্টলি ব্যাপারটা শুধু হলো ইয়ের জন্য, অ্যান্টার্কটিকার জন্য। সো আমার এখন নেক্সট প্ল্যান আপাতত এই 4টে বাকি আছে 7 সামিটস করার জন্য, তো দেখি এখন কোনটা করি। এইটার মোটামুটি প্ল্যানটা কবে, মানে কত বছরের মধ্যে এই সাবমিটটা কমপ্লিট করতে চাইছো মোটামুটি? 2 years। 2 years এর মধ্যে। 2 years। আর এছাড়া আর কোনো প্ল্যান? এছাড়া একটা 8000 মিটার পিক করার ইচ্ছে আছে, ইন্ডিয়ার হাইয়েস্ট পিক মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, সেটা আমরা সব ছোটবেলা থেকেই দেখে আসছি দার্জিলিং আর সিকিম থেকে, তো সেটা একটা করার প্ল্যান, বাট সেটাও একটা 8000 মিটার, এই 8586 মিটার। সো ওখানেও ভালো অ্যামাউন্ট অফ টাকা ইনভলভ। মাউন্টেনিয়ারিং পুরোটাই খুবই কস্টলি একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট। তো এই যে তুমি ওপরে উঠলে এবং ওপর থেকে এখন নিচে নেমে আসার পর এনি ফিজিক্যাল ইস্যুস কোনো কিছু রয়েছে না? অলমোস্ট অল গুড? অল গুড, অল গুড, দ্যাট ইজ দ্য স্পিরিট। তোমার এই স্টারডামটা এখন কেমন লাগছে? স্যার একটা অটোগ্রাফ দিন, একটা সেলফি প্লিজ, নিউজ পেপারে এত নাম, এত ছবি, এত কিছু, হাউ আর ইউ ফিলিং? কি বলবো, কি টার্ম ইউজ করবো, ভালোই লাগছে অ্যাকচুয়ালি ভালো লাগছে, বাট মনে মাঝে মধ্যে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে না তো, সেটাও না, ইউ ডিজার্ভ দ্যাট। মানে ওই রকম একটা সিচুয়েশনে এত মানে পরিশ্রমের কথা আমি ছেড়েই দিলাম, এটা সাধারণ মানুষরা করতে পারবে না। মানে তুমি বোধহয় জন্মেছিলে এটা করার জন্য, আদারওয়াইজ এটা পসিবলই হতো না। অ্যান্ড ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড এন হিস্ট্রি, বিকজ ত্রিপুরা থেকে এটা ফার্স্ট টাইম এরকম একটা হলো, অ্যান্ড তুমি আমাদের অনেকের জন্য একটা ইন্সপিরেশন। আমি আমাদের আগের পডকাস্টও এটা নিয়ে বলেছিলাম। আমি দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমাদের আগের যে পডকাস্ট ছিল এটার মধ্যে অরিত্র তার আগের জার্নি নিয়ে, বেস ক্যাম্পে বাকি মাউন্টেন যেগুলো ও ক্লাইম্ব করেছিল, সাবমিট করেছিল, ওইগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। আর অরিত্রর কাছে
লাস্ট একটা দুটো প্রশ্ন নিয়ে আমরা আজকের পডকাস্ট এখানেই শেষ করব। এখন এই মুহূর্তে যদি কেউ ধরো সাবমিট করতে চাইছে বা এই ধরনের কোনো প্ল্যান রাখছে, তাদেরকে কি অ্যাডভাইস দিতে চাইবে? হ্যাঁ, এটা আমি বলতে চাই। অ্যাকচুয়ালি আমি অনেকজনকেই শুনেছি বলতে বা ট্রিট করতে যে মাউন্ট এভারেস্ট হ্যাজ বিকাম এ ভেরি ইজি ট্রেকিং পিক। কথাটা পুরোটা মিথ্যে বলবো না, কারণ মাউন্ট এভারেস্ট যদিও ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট পিক, হাইয়েস্ট মাউন্টেন, অন্য 8000-এর থেকে হয়তো রিলেটিভলি ইজি, অন্য 8000 মিটার পিক থেকে। আমি এবার যখন অ্যাকচুয়ালি রুটে ছিলাম, ওপরে যখন যাচ্ছিলাম, আমি লোকাল নেপালিদেরকে বলতে শুনেছি যে মাউন্ট এভারেস্ট ইজ নো জোক, অ্যান্ড আমি লিটারেলি এটা পার্সোনালি এক্সপিরিয়েন্সও করেছি। ইট ইজ নো জোক। খুম্বু আইসফল ক্রস করা ইজ নট এ জোক। হ্যাঁ, ওখানে যে কোনো টাইম, এনি সেকেন্ড যা খুশি হতে পারে, কারণ একটা বরফের বড় টুকরো ভেঙে গেল, এনিথিং ক্যান হ্যাপেন, কারণ ওটা খুবই একটা ভালনারেবল জায়গা, অলওয়েজ অন দ্য মুভ। একটা গ্লেশিয়ার, প্লাস গ্লেশিয়ারটা এত একটা স্লোপে আছে, এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। তো সেই জায়গাটা ক্রস করা নট এ জোক। তারপর যখন আমরা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 হয়ে ক্যাম্প 4 যাই, ওখানে কিছু কিছু জায়গা আছে, ব্লু আইস একটা জায়গা আছে, ইয়েলো ব্যান্ড, রকি প্যাচ, ওটা ক্লাইম্ব করতে হয়। অ্যান্ড অবভিয়াসলি হাইট তো ফ্যাক্টর, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক। তো ওখানে যদি টেকনিক্যালিটি এতটা নাও থাকে, হাইট ইজ এ ক্রুশাল ফ্যাক্টর। হাইটের সাথে সাথে আসে ওয়েদার যে কোনো সময় চেঞ্জ হচ্ছে। অ্যান্ড একটা জিনিস আমি অনেককেই এবার আমাকে জিজ্ঞেস করছিল আমাকে, গরম তো বোধহয় নেই, বাট জিনিসটা পুরোটা উল্টো। আচ্ছা, উল্টো কেন বলবো? পুরোটাই তো বরফ। হ্যাঁ, পুরোটাই তো বরফ। যখন ক্লিয়ার স্কাই থাকে, ক্লিয়ার ওয়েদার যখন থাকে, সকাল যখন 6টা-7টার সময় মানে রোদ উঠে যায়, অ্যান্ড এই রোদ যখন নাবে গিয়ে সন্ধ্যে 5টা-6টায়, এই যে 10-12 ঘন্টা, মানে লিটারেলি এত গরম থাকে। আর সেখানকার গরম এখানকার মতো না, যে কিছুটা ঘাম হলো, একটু গরম হলো, শেষ। ওখানে গরম মানে লিটারেলি একটা মাইক্রোওয়েভের মতো, মানে পুরো একদম কনস্ট্যান্টলি হিট করছে, এন্ড মনে হচ্ছে শরীরটা পুড়ে যাচ্ছে। তো এত কিছু জিনিস মানে ট্যাকেল করা, অ্যাট দ্য সেম টাইম মাথাটাকে ঠান্ডা রাখা, অ্যান্ড টু নো যে কখন কি করা, কখন কোন ডিসিশন নেওয়া, একটা চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, তো কেউ জিজ্ঞেস করে আমি মাউন্ট এভারেস্ট করতে চাই, আমি এখনই কি করতে পারবো? আইল সে যে আগে কিছু একটা কোর্স করো, বেসিক কোর্স করো, অ্যাডভান্স কোর্স করো, যাতে তোমার শেরপার যদি কখন কোনো কিছু প্রবলেম হয়, কারণ ওরাও তো মানুষ, প্রবলেম হতেই পারে। তো পুরোপুরি ওদের উপর যাতে ডিপেন্ডেন্ট না থাকো, নিজে কিছু একটা অ্যাটলিস্ট বেসিক কিছু শিখে রাখো। যদি কোনো অ্যাডভার্স কিছু যদি সিচুয়েশন হয়ে থাকে, দেন ইউ ক্যান অ্যাটলিস্ট কাম ডাউন বাই ইয়োর সেলফ, বা তুমি শেরপাকে হেল্প করতে পারবে। অ্যান্ড 5000 মিটার কিছু একটা পিক করো, 6000 করো, 7000 করো। আর এখন হয়তো করতে পারবেও না, কারণ নেক্সট ইয়ার থেকেই নেপাল গভর্নমেন্ট রুল লাগু করে দিয়েছে যে মাউন্ট এভারেস্ট বা কোনো 8000 মিটার পিক করতে গেলে একটা 7000 মিটার পিক আগের থেকে করা থাকতে হবে। তো এখন হয়তো কেউ যেতেও পারবে না, তো হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড। তাহলে ওই নিচে নেমে না আসার প্রবণতাটা হয়তো কিছুটা কমবে, আমরা সেটা এক্সপেক্ট করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। অ্যান্ড নাথ দ্য কসমিক সাউন্ডের পক্ষ থেকে তোমাকে আরও একবার অনেক অনেক কনগ্রেচুলেশনস এত বড় একটা অ্যাচিভমেন্টের জন্যে। তুমি ভালো থাকো, তোমার পরবর্তী যে সামিটগুলো, এগুলোর খবর যেন আমরা আরও খুব তাড়াতাড়ি শুনতে পাই, এবং তারপরে হয়তো আমরা আবার পডকাস্টে বসবো। টিল দেন, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আমরা দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা পর্ব নিয়ে। নমস্কার।